আমার ফুপু বাসায় আসলেই আমার মায়ের জ্বর আসে, শরীর ব্যথা করে, মাথা ধরে। অথচ ফুপু বাসা থেকে চলে গেলেই তার সব কিছুই ঠিক হয়ে যায়। ফুপু কতদিন না খেয়ে চলে যায়। ফুফু দাদিকে দেখতে আসলে আমাদের দুই ভাই বোনের জন্য অনেক কিছু নিয়ে আসে। অথচ মা তার সাথে ভালো করে কথাও বলে না। দাদি আগে যখন সুস্থ ছিল তখন ফুফুর জন্য কিছু না কিছু তৈরি করে খাইয়ে তারপর বিদায় দিতেন। বাবা বাসায় থাকলে মাকে রান্না করতে বললে সে বলে আমার শরীর ব্যথা করতেছে, আরেকদিন বলে আমার মাথা ধরেছে, দাঁড়িয়ে থাকতে পারতাছি না। অথচ আমার খালারা আসলে মা একদম পাগল হয়ে যান। বাবাকে সকালে থেকে তাগাদা দিতে থাকেন বাজার করার জন্য, খাসির মাংস, রুই মাছ এগুলো আনার জন্য। তখন তার জ্বরও আসে না, মাথা ব্যথাও ধরে না। মা খালারা আলাপ শুরু করে দেন। মামারা নাকি আমার নানিকে দেখে না, ভাত দিতে চায় না। মামারা বইয়ের গোলাম হয়ে গেছে, খালি বইয়ের কথাই শোনে। অথচ আমার দাদির সেবা তিনি করেন না। ফুপু একজন মহিলা রেখে দিয়েছেন সেই কাপড় চোপড় ধোয়া এবং তার রুম পরিষ্কার করে দেয়। আজকের দিনটা অন্য দিনের চেয়ে আলাদা ছিল না। সকালবেলা যখন ফুপু দরজায় এসে দাঁড়ালেন, তার হাতে ছিল দুটো বড় ব্যাগ। একটাতে আমাদের দুই ভাই বোনের জন্য দোকানের নামি দামি বিস্কুট আর মিষ্টি, অন্যটাতে দাদির জন্য কিছু ফলমূল আর ঔষধ। ফুপু দাদির ঘরে ঢুকে নরম গলায় ডাকলেন, আম্মা কেমন আছেন? দাদির ঘরটা একদম শেষ মাথায়। বয়স হওয়ার পর থেকে দাদি আর আগের মতো হাঁটাহাঁটি করতে পারেন না, সারাদিন বিছানাতেই শুয়ে বসে থাকেন। ফুপুর গলা শুনে দাদি ম্লান মুখে একটুখানি হাসি ফুটে উঠল। দাদি হাত বাড়িয়ে ফুপুকে কাছে ডাকলেন, কিন্তু মায়ের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি আর আমার ছোট বোন দৌড়ে গিয়ে ফুপুর হাতের ব্যাগ দুটো নিলাম। ফুফু আমাদের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। পার্স থেকে কিছু টাকা বের করে আমাদের হাতে দিয়ে বললেন, তোরা যা, এগুলো দিয়ে যা ইচ্ছে কিনে খাস। ফুপু আসার ঠিক 10 মিনিটের মাথায় মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো। মা ধীর পায়ে রান্নাঘর থেকে বের হয়ে নিজের শোবার ঘরে গিয়ে সোজা শুয়ে পড়লেন। কপালে হাত দিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহ, মাথাটা যে আজ এমন ধরেছে না, একদম দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখ মেলতেই কষ্ট হচ্ছে। বাবা তখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মায়ের এই অবস্থা দেখে বাবা একটু ইতস্তত করে বললেন, সালেহা এসেছে অনেক দূর থেকে, একটু চা নাস্তা কিছু করে দাও। মা সাথে সাথে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে ফিরে শুয়ে বললেন, আমার শরীর ব্যথা করছে, সেটা কি আমি বানিয়ে বলছি? তুমি পারলে নিজের বোনকে নিজে চা বানিয়ে দাও, আমি এই অসুস্থ শরীরে উঠতে পারবো না। বাবার কথা বাড়ালেন না, তিনি ভালো করেই জানেন এই নিয়ে কথা বাড়ালে ঘরে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। বাবা নিঃশব্দে জুতো জোড়া পরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফুফু কিন্তু দাদির ঘরে বসে রইলেন। তিনি মায়ের এই শরীর খারাপের ভান বা কথা না বলার আচরণে নতুন কিছু খুঁজে পাননি। বহু বছর ধরে তিনি এই একই দৃশ্য দেখে আসছেন। ফুপু নিজে দাদির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, দাদির খোঁজ খবর নিলেন। দাদির চোখ দুটো বন্ধ করে ফুপুর হাতটা শক্ত করে ধরে রাখলেন। দাদির চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল ফুফু নিজের আঁচল দিয়ে মুছে দিলেন। দাদি যখন ভালো ছিলেন তখন ফুফু বাড়িতে এলে আনন্দের সীমা থাকতো না। দাদি নিজে রান্নাঘরে ঢুকে পিঠে পুলি বানাতেন, ফুপুর পছন্দের তরকারি রান্না করতেন। আজ দাদি অসুস্থ, চলাফেরা করতে পারেন না, তাই ফুফুকে খালি পেটে বসে থাকতে হয়। দুপুর গড়িয়ে গেল, ফুপু একবারের জন্য মায়ের কাছে খাবারের কথা বলতে গেলেন না। তিনি জানেন বলতে গেলেই মা আরও জোরে মাথা চেপে ধরে শুয়ে থাকবেন। দুপুর 2টো নাগাদ ফুপু উঠে দাঁড়ালেন। দাদির কপালে একটা চুমু দিয়ে বললেন, আম্মা আসি আজ, আবার আসবো। দাদি কিছু বললেন না, শুধু ফুফুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। ফুফু আমাদের দুই ভাই বোনকে ডেকে বললেন, দাদিকে খেয়াল রাখিস কেমন? এ বলে ফুফু না খেয়ে আমাদের বাসা থেকে বের হয়ে গেলেন। ফুফু দরজা পার হয়ে নিচে নামার ঠিক 5 মিনিটের মধ্যে মায়ের ঘরের দরজা খুলে গেল। মা স্বাভাবিক পায়ে হেঁটে বের হয়ে সোজা রান্নাঘরে গেলেন। তার না ছিল মাথা ব্যথা, না ছিল জ্বর। মা নিজের জন্য 1 কাপ সুন্দর করে চা বানিয়ে এনে সোফায় বসিয়ে শান্ত মনে খেতে লাগলেন। আমাদের ঘরের এই দৃশ্যটা আমরা নিয়মিত দেখে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এর ঠিক 3 দিন পরের দৃশ্যটা ছিল একদম আলাদা। সেদিন সকাল থেকেই ঘরে অন্যরকম এক ব্যস্ততা। মা সকালে ঘুম থেকে উঠে পুরো ঘর ঝাড়ু দিলেন, মোছামুছি করলেন। তারপর বাবাকে ঘুম থেকে ডেকে তুলে বাজার করার জন্য তাগাদা দিতে লাগলেন। মা বাবাকে বাজারে পাঠানোর সময় হাতে একটা লম্বা ফর্দ ধরিয়ে দিলেন।
মা বেশ জোর দিয়ে বাবাকে বলছেন বাজারে গিয়ে কিন্তু ভালো খাসির মাংস আনবে, আর জ্যান্ত রুই মাছ ছাড়া যেন অন্য কিছু না দেখি। মিষ্টি আনবে বড় দোকান থেকে, আমার বোনের আছে, কোনো কিছু যেন কম না পড়ে। বাবা বাজারে চলে যাওয়ার পর মা রান্নাঘরে ঢুকে ৩-৪ পদের রান্না চড়িয়ে দিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মা এক মুহূর্তের জন্য জিরালেন না। তার মুখে ক্লান্তির কোনো ছাপ ছিল না। কপালে হাত দিয়ে মাথা ব্যথার কথা একবারও বললেন না। দুপুর ১২টা বাজতেই আমার দুই খালা এসে হাজির হলেন। খালারা ঘরে ঢোকা মাত্রই মা একদম অন্য মানুষ হয়ে গেলেন। হাসি মুখে খালাদের জড়িয়ে ধরলেন। খালাদের বসার ঘরে বসিয়ে ঠান্ডা শরবত এনে দিলেন। দুপুরের খাবার টেবিলে যখন মা খাসির মাংস, রুই মাছের ঝোল আর নানা পদের খাবার সাজিয়ে দিলেন, তখন খালারা খেতে খেতে গল্প জুড়িয়ে দিলেন। বড় খালা মাংসের বাটি থেকে এক টুকরো মাংস মুখে নিয়ে বললেন, বুঝলি রে রেশমা, আমাদের মেজু ভাই তো মাকে একদম দেখে না। ভাবি যা বলে মেজু ভাই তাতেই মাথা নাড়ায়। মাকে ঠিকমতো একবেলা ভাতও দিতে চায় না। আজকালকার ছেলেরা বইয়ের গোলাম হয়ে যায়, মায়ের কোনো দামই দেয় না। মেজু খালাও সাথে সাথে সায় দিয়ে বললেন, ঠিক বলেছিস। ভাবির কথা শুনে মেজু ভাই নিজের জন্মদাত্রী মাকে পর করে দিল। ভাবির একদম দয়া মায়া নেই। মা তাদের কথায় মাথা নেড়ে সায় দিলেন এবং আক্ষেপের সাথে বললেন, হ্যাঁ, ছেলেরা বইয়ের কথা শুনলে এমনটাই হয়। নিজের মা বাবার কদর বোঝে না। ঘর জুড়ে মামাদের নিয়ে, মামা মামিদের নিয়ে কত আলোচনা, কত বিচার চলল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাশের ঘরে শুয়ে থাকা আমার দাদির কথা কারো মনে এলো না। দাদির ঘরটা কিন্তু পরিষ্কার করেছিলেন ফুপুর রেখে যাওয়া সেই কাজের মহিলাটা। দাদির কাপড় চোপড় ধোয়া, তাকে গোসল করানো, তার রুমের ময়লা পরিষ্কার করা, সবই সেই মহিলা প্রতিদিন এসে করে দিয়ে যায়। কারণ মা দাদির কোনো কাজ করেন না। খালাদের বিদায় জানানোর পর মা যখন বেশ তৃপ্তির হাসি হেসে ঘরের কাজ গোছাচ্ছিলেন, তখন আমি দাদির ঘরে গিয়ে বসলাম। দাদি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে শুয়ে আছেন। আমি দাদির পাশে বসে ভাবছিলাম, মানুষ কিভাবে নিজের সুবিধা মতো বদলে যায়, কিভাবে নিজের ঘরের অন্যায়টা চোখে না দেখে অন্যের ঘরের বিচার করতে ভালোবাসে। খালাদের বিদায় দেওয়ার পর আমাদের বাসাটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে এলো। তবে মায়ের ভেতরে তখন অন্য ভাবনা ঘুরপাক খাচ্ছিল। মা কয়েক বছর ধরে বাপের বাড়ি যান না। খালাদের মুখে নানা কথা শোনার পর থেকে মায়ের মনটা নিজের মায়ের জন্য খুব চঞ্চল হয়ে উঠেছিল। নানি নাকি ইদানিং বেশ অসুস্থ, আর মামারা বৌদির কথায় নানিকে ঠিকমতো খেয়াল করেন না। এই ভাবনায় মা ছটফট করছিলেন। পরদিন সকালে বাবা যখন অফিসে যাওয়ার জন্য জামা পরছিলেন, মা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধতে বাঁধতে বললেন, ভাবছি ৩-৪ দিনের জন্য একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কতদিন হয় না আম্মাকে দেখি না। পরশু বোনেরা এসে যা বলে গেল, আমার একদম ভালো লাগছে না। বাবা জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বললেন, ঘুরে আসো, তোমার তো অনেকদিন যাওয়া হয় না। মা তখন আসল কথাটা তুললেন, এমনি এমনি তো আর যাওয়া যায় না। কতদিন পর যাচ্ছি, অসুস্থ মা আছে, ছোট ভাইদের ছেলে মেয়েগুলো আছে, খালি হাতে যাওয়া যায়? আমাকে ৫,০০০ টাকা দাও তো। কথাটা শুনে বাবা বেশ অবাক হয়ে মায়ের দিকে তাকালেন। এই বাজারে ৫,০০০ টাকা কম কথা নয়। বাবা একটু ইতস্তত করে বললেন, ৫,০০০ টাকা? এত টাকা হঠাৎ কেন লাগবে? যাতায়াত ভাড়া আর কিছু ফলমূল নিয়ে গেলেই তো হয়। মায়ের চোখ দুটো সঙ্গে সঙ্গে কপালে উঠে গেল। গলার জোর বাড়িয়ে মা বললেন, আহা, এত টাকার কথা শুনে এমন অবাক হচ্ছে যেন মনে হচ্ছে আমি তোমার কাছে সোনার গহনা চেয়ে বসেছি। আমি কি আমার নিজের জন্য টাকাটা নিচ্ছি? এত বছর পর বাপের বাড়ি যাচ্ছি, সেখানে অসুস্থ মা শুয়ে আছে, ছোট ভাইদের বাচ্চা কাচ্চাগুলো পিছু পিছু ঘুরবে, তাদের হাতে দুটো করে টাকা দেব না? ভাইয়ের বউদের সামনে আমার কি একটা মান সম্মান নেই? নাকি চাও তোমার বউ বাপের বাড়ি গিয়ে খালি হাতে বসে থাকুক? বাবার কথা বাড়ালেন না। তিনি ভালো করেই জানেন এই নিয়ে কথা এক পা বাড়ালে শেষ পর্যন্ত বিশাল ঝগড়া লেগে যাবে। বাবা পকেট থেকে মানিব্যাগ বের করে নীরবে ৫,০০০ টাকা মায়ের হাতে তুলে দিলেন। টাকাটা হাতে পেয়ে মায়ের মুখের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। মা আমার দিকে তাকিয়ে বেশ মিষ্টি গলায় বললেন, তোর জামা কাপড় গুছিয়ে নে, তুই আর তোর বোন আমার সাথে যাবি। ৩-৪ দিন থেকে একেবারে ঘুরে আসি। আমি সোজা না করে দিলাম। স্পষ্ট গলায় বললাম, মা তুমি যাও, আমি যাব না। ঘরের দাদি একা, আমরা দুজন চলে গেলে দাদির খেয়াল কে রাখবে? ফুপুর রেখে দেওয়া এই কাজের মেয়েটা তো শুধু কাজ করে দিয়ে চলে যাবে,
দাদির পাশে কি থাকবে? আমার কথা শুনে মা একটু চোখ উল্টে বললেন, না গেলে থাক, ঘরের মেহমানদারির খুব দরদ না। তোর বোনকে নিয়ে আমিই যাচ্ছি। পরদিন সকাল সকাল মা ব্যাগ গুছিয়ে ভালো পোশাক পরে ছোট বোনকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মা ভেবেছিলেন 4-5 দিন বাপের বাড়িতে আরামে থাকবেন, ভাইদের সাথে গল্প করবেন, আর বউদের বুঝিয়ে নানিকে নিজের মতো আগলে রাখবেন। কিন্তু যে কাণ্ড মা নিজের ঘরে ফুপুর সাথে করতেন, সেটাই সে তার সাথে ঘটতে যাচ্ছে, তা মা কল্পনা করতে পারেননি। মায়ের বাপের বাড়ি পৌঁছানোর পর কি কি ঘটেছিল তা আমি পরে ছোট বোনের মুখ থেকেই শুনেছি। মা যখন দুপুরে মামার বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন, তখন ভেতর থেকে বেশ কিছুক্ষণ কেউ দরজা খুলল না। অনেকক্ষণ পর মেজো মামি দরজা খুললেন। মাকে দেখে মামির মুখে আনন্দের কোনো চিহ্ন ছিল না, বরং বিরক্তি ফুটে উঠল। মামি দরজা ধরে দাঁড়িয়ে বললেন, ও মা, বুঝু আপা, হঠাৎ কিছু না জানিয়ে এই অসময়ে কোনো বিপদ আপদ হয়েছে নাকি? মা হাতে দুটো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, বিপদ আবার কি হবে? কতদিন বাপের বাড়ি আসি না, আম্মাকে দেখতে এলাম। মামি কোনো কথা না বলে ভেতরের দিকে চলে গেলেন। বসার ঘরে সোফায় ধুলো জমেছিল। মা ব্যাগ দুটো নিচে রেখে হাত দিয়ে ঝেড়ে বসলেন। নানি ভেতরের একটা স্যাঁতসেঁতে ঘরে ছোট একটা চৌকিতে শুয়েছিলেন। মা নানির ঘরে ঢুকে নানিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কিন্তু নানির সে আগের মতো কথা বলার শক্তি নেই। তিনি শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। দুপুর গড়িয়ে 1টা বাজল, 2টো বাজল। মায়ের বেশ খিদে পেয়েছিল, কিন্তু রান্নাঘর থেকে কোনো রান্নার শব্দ বা গন্ধ কিছুই পাওয়া যাচ্ছিল না। বড় মামি নিজের ঘরে বসে ফোনে গল্প করছিলেন, আর মেজো মামি নিজের ছেলেদের নিয়ে ঘরের টিভি দেখছিলেন। অবশেষে দুপুর 2:30 নাগাদ মা না পেরে বড় মামির ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। মা বললেন, ছোট বউ, ঘরে কি দুপুরে কিছু রান্না হয়নি? আমরা তো সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। বড় মামি ফোনটা কান থেকে নামিয়ে মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে বললেন, ও আপা, বলবেন না, আজ সকাল থেকেই আমার শরীরটা এমন খারাপ লাগছে, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একদম দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনার ভাইদের তো জানেনই, সকালে বাজার করার কথা বলতেই ঝগড়া করে বের হয়ে গেল। ঘরে সামান্য ডাল আর বাসি ভাত আছে। আপনার ভাই আসুক, বাজার করলে রাতে না হয় ভালো কিছু রান্না হবে। এখন ওই বাসি ডাল ভাতে একটু গরম করে খেয়ে নেন। মায়ের মুখের রং যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। এই দৃশ্য, এই কথাগুলো, এই অজুহাত, সব কিছু মায়ের খুব পরিচিত। ঠিক আমাদের বাড়িতে ফুপু আসার পর মা যেমন কপালে হাত দিয়ে মাথা ব্যথার বাহানা করে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলেন, ঠিক একই নাটকের মুখোমুখি আজ মা নিজে তার ভাইয়ের বউদের কাছে হলেন। মা একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। যে মামিদের বিরুদ্ধে খালাদের সাথে বসে মা ঘন্টার পর ঘন্টা নালিশ করেছিলেন, আজ সেই মামিদের ঘরে মা নিজেই একজন অবহেলিত মেহমান। মামি বাসি ডাল আর তরকারি টেবিলের উপর নামিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে ধপ করে দরজা বন্ধ করে দিলেন। মা আর বোন সেই ঠান্ডা বাসি ডাল ভাত কোনো মতে মুখে তুললেন। 5,000 টাকা নিয়ে এসেও মায়ের কপালে একটু ভালো খাবার জুটল না। বিকেলের দিকে মামারা কাজ শেষে ঘরে ফিরলেন। মা আশা করেছিলেন মামারা অন্তত বোনকে দেখে একটু ভালো ব্যবহার করবেন, কিন্তু ছোট মামা ঘরে ঢুকে মায়ের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বললেন, বুঝো আপা, হুটহাট করে এভাবে চলে এলেই হয়? আগে থেকে একটা ফোন করে জানাবেন তো। আমাদের সংসার কিভাবে চলে জানেনই তো, টানাটানির সংসার। কাল সকালে আবার আমার শাশুড়ি আসবেন, ঘরে তো জায়গাও কম। মামার এই একটা কথাতে মায়ের সমস্ত অহংকার মাটিতে মিশে গেল। ভাইয়ের ঘরের নিজের অধিকার, বাপের বাড়ির সেই পুরনো জোর, সব যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। মা সারা রাত নানির সেই ছোট ঘরে নানির পাশে শুয়ে কাঁদা ছাড়ার কিছুই করতে পারলেন না। নানি মাঝে মাঝে মায়ের মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক যেমনটা আমাদের বাড়িতে দাদির ফুপু মাথায় হাত বুলিয়ে দিতেন। মায়ের হয়তো তখন নিজের ঘরের কথা, নিজের শাশুড়ির কথা, আর না খাইয়ে বিদায় দেওয়া সেই ফুপুর কথা খুব মনে পড়ছিল। 4-5 দিন থাকার পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বের হওয়া মা পরদিন দুপুর 12টা বাজতেই ব্যাগ আর বোনকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা তখন ঘরে বসে দুপুরের দাদির খাবারের ব্যবস্থা করছিলাম। হঠাৎ দরজায় বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি মা দাঁড়িয়ে আছেন। মায়ের মুখটা একদম শুকনো, দুটো চোখ দুটো লাল,
3 দিন আগে খালাদের বিদায় দিয়ে মা যে হাসি মুখে ঘরের কাজ করছিলেন, সেই হাসির ছিটে ফোঁটাও আজ তার মুখে নেই। বাবা ঘর থেকে বের হয়ে অবাক হয়ে বললেন, কি ব্যাপার, তুমি না 4-5 দিন থাকবে বললে, একদিনে ফিরে এলে যে? শাশুড়ি আমা ভালো আছেন তো? মা বাবার কথার কোনো উত্তর দিলেন না। হাত থেকে ব্যাগটা নিচে রেখে সোজা নিজের ঘরের দিকে হেঁটে গেলেন। মায়ের না ছিল মাথার ব্যথা, না ছিল শরীর খারাপের বাহানা, কিন্তু মায়ের এই চুপচাপ থাকাটা যেন অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি কিছু বলে দিচ্ছিল। মা সোজা নিজের ঘরে গিয়ে বিছানায় বসে পড়লেন। হাত থেকে ব্যাগটা মেঝেতে পড়ে গেল, সেদিকে মায়ের কোনো খেয়াল ছিল না। জানালার পর্দাটা টানা ছিল। ঘরের অন্ধকারটা যেন মায়ের ভেতরের অপমান আর কষ্টকে আরও বাড়িয়ে দিল। মা 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলেন। এমন কান্না আমি মাকে এর আগে কখনোই কাঁদতে দেখিনি। 3 দিন আগে খালাদের সাথে বসে মামিদের বিচার করার সময় মায়ের মুখে যে আত্মবিশ্বাসের হাসি ছিল, আজ সেখানে শুধুই উপহাস আর কান্নার দাগ। আমি ঘর থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীর পায়ে মায়ের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজার চৌকাঠে হেলান দিয়ে কিছুক্ষণ মাকে দেখলাম। মা বালিশে মুখ গুজে ডুকরে কাঁদছেন। ছোট বোনটা তখনও ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। বাপের বাড়ির সেই অদ্ভুত আর তিক্ত অভিজ্ঞতা তাকেও যেন থমকে দিয়েছে। আমি মায়ের কাছে গিয়ে টেবিলের উপর পানির গ্লাসটা রাখলাম। আমাকে দেখতে পেয়ে মা বালিশ থেকে মুখ তুললেন। চোখের নিচে জমাট বাঁধা কাজল আর কান্নায় ভেজা গাল দুটো নিয়ে মা আমার দিকে তাকালেন। আমাকে কাছে পেয়ে মায়ের ভেতরের জমে থাকা কষ্টটা যেন বাঁধভাঙা জলের মতো বেরিয়ে এলো। মা আমার একটা হাত শক্ত করে ধরে আবার কেঁদে ফেললেন। কান্না ভেজা গলায় মা বলতে লাগলেন, তোর মামাদের আমি মানুষ করেছিলাম, যে দুটো ছোট ভাইকে নিজের কোলে পিঠে করে বড় করেছি, যাদের মুখে নিজের ভাগের খাবারটুকু তুলে দিয়েছি, তারা আজ আমাকে দুটো বাসির ডাল ভাত দিয়ে না খাইয়ে বিদায় করে দিল। একটাবারও জিজ্ঞেস করলো না যে বোনটা এত দূর থেকে এসেছে, কেমন আছি জিজ্ঞেস করি। ছোট বউটা মাথা ব্যথার অজুহাত দিয়ে ঘরে গিয়ে শুয়ে রইল, আর বড় বউটা টিভিতে মগ্ন হয়ে রইল। ভাইগুলো এসে খোঁজ নেওয়া তো দূরের কথা, উল্টো শাশুড়ি আসবে বলে আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লাগলো। মা থামলেন না, গলার স্বর কিছুটা চড়িয়ে আর আক্ষেপের সাথে বলতে লাগলেন, ওই কালপিটগুলোর জন্য বাজার থেকে 4-5 হাজার টাকা ভেঙে দামি দামি দোকানের মিষ্টি, ফল আর দই নিয়ে গেলাম। ভেবেছিলাম কতদিন পর যাচ্ছি, ভাইদের ছেলে মেয়েগুলোর হাত খালি রাখবো না, কিন্তু আমার সেই মান সম্মানের কোনো কদরই দিল না ওরা। ব্যাগ দুটো এক কোনায় ফেলে রাখলো, একটা মিষ্টিও তু খুলে তোর বোনকে দিল না। ওরা ওদের ওই বউদের কথা শুনে একদিন পথে বসবে, সব হারাবে। যার পেট থেকে জন্ম নিয়েছে সেই গর্ভধারিণী মা অসুস্থ হয়ে চৌকিতে পড়ে আছে, অথচ তাকে একবেলা ভাত দেওয়ার কেউ নেই। বউরা যা শেখায় ভাইগুলো ঠিক তাই শুনে নাচে। সব এক একটা বইয়ের গোলাম হয়ে গেছে। মায়ের কথাগুলো ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। যে মা এতদিন নিজের ঘরের শাশুড়িকে অবহেলা করেছেন, নিজের ননদকে খালি পেটে আর অসম্মানে বাড়ি থেকে তাড়িয়েছেন, আজ তিনি ভাইদের বউদের গোলামি নিয়ে বড় বড় লেকচার দিচ্ছেন। মায়ের দ্বিমুখী আচরণ দেখে আমার ভেতরে এক অদ্ভুত প্রতিক্রিয়া হলো। এতদিন যে কথাগুলো বুকের ভেতর জমেছিল, আজ তার ধরে রাখতে পারলাম না। আমিও মায়ের কথার সাথে তাল মিলিয়ে বললাম, হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। দুনিয়ার সব পুরুষই আসলে বইয়ের গোলাম হয়ে গেছে। মামারা বইয়ের গোলাম, এমনকি আমাদের বাবাও তো বইয়ের গোলাম। আমার এই হুট করে বলা কথাটা যেন বাজ পড়ার মতো শোনালো। মায়ের কান্নার শব্দ এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। মা হাত দিয়ে চোখ মুছে মাথা তুলে এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। মায়ের চোখের লালচে দৃষ্টিতে কান্নার বদলে একরাশ বিস্ময় আর রাগ ফুটে উঠল। মা গলার স্বর কিছুটা শক্ত করে বললেন, এই তুই কি বললি? তোর মুখে এত বড় কথা? তুই তোর বাবাকে বইয়ের গোলাম বলছিস? আমি বিন্দুমাত্র বিচলিত হলাম না, খুব স্বাভাবিক গলায় জবাব দিলাম, কি বললাম আবার? যা সত্যি তাই তো বললাম। তুমি হঠাৎ এত রেগে যাচ্ছ কেন মা? আমি কি ভুল কিছু বলেছি? মা বিছানা থেকে কিছুটা সোজা হয়ে বসে বললেন, তোর বাবা আবার কবে আমার গোলামি করলো? বেদবের মতো কথা বলছিস কেন? আমি একটা গভীর শ্বাস ফেলে মায়ের ঠিক সামনে এসে দাঁড়ালাম। মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললাম, কেন মা, বাবা কি তোমার গোলামি করে না? ফুফু বাড়িতে আসলে তুমি মাথা ব্যথার অজুহাত দিলেই বাবা আর তোমাকে কিছু বলে না। তুমি তোমার শাশুড়ির সেবা করবে না জেনেও
বাবার টু শব্দটিও করে না। তুমি খালাদের জন্য বাজারে খাসির মাংস আর জ্যান্ত রুই মাছ আনার তাগাদা দিলে বাবা কোনো প্রতিবাদ না করে চুপচাপ বাজারে দৌড়ায়। আর ফুপু কত দূর থেকে এসে দাদির পাশে বসে কান্নাকাটি করে খালি পেটে চলে যায়। বাবা জেনেও নিজের বোনকে এক লোকমা খাবার দেওয়ার সাহস পায় না, কারণ বাবা জানে তোমাকে কিছু বলতে গেলেই ঘরে ঝগড়া হবে। এটাকে তুমি বইয়ের গোলামি বলবে না তো কি বলবে? আমার প্রতিটি কথা মায়ের মুখে যেন এক একটা থাপ্পড়ের মতো গিয়ে লাগলো। মায়ের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। মা অবাক হয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি থামলাম না। মায়ের চোখের দিকে তাকিয়ে আরও স্পষ্ট গলায় বললাম, তুমি আজ বাপের বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে এসে ঘরে বসে কান্না করছো, মামাদের আর মামিদের অভিশাপ দিচ্ছ। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছো মা, ঠিক একই দৃশ্য তো এই ঘরে প্রতিদিন ঘটে। তুমি যেমন বাপের বাড়ি থেকে এসে আজ কান্না করছো, ফুপু হয়তো তার স্বামীর বাড়িতে ফিরে গিয়ে তার ভাই অর্থাৎ আমাদের বাবার এই নিস্তব্ধতা আর তোমার এই আচরণের কথা মনে করে প্রতিদিন এভাবেই কান্না করে। ফুপুর কপালে তো নিজের বাপের বাড়িতে এসে কোনো আদর জোটে না। তুমি নিজের ভাই বউদের অন্যায় দেখতে পাচ্ছ, কিন্তু নিজের রূপটা কেন দেখতে পাচ্ছ না? মা কোনো উত্তর দিতে পারলেন না। যে মা একটু আগে গর্জে উঠে ভাইদের আর বউদের চরিত্র বিচার করছিলেন, তিনি এখন নিজের সন্তানের সামনে একদম অপরাধীর মতো চুপ হয়ে বসে আছেন। মায়ের চোখ দুটো আবার জলে ভরে উঠল, কিন্তু এবারের কান্নায় রাগের চেয়ে লজ্জার পরিমাণটাই বেশি ছিল। আমি আর কথা বাড়ালাম না। টেবিল থেকে পানিসহ গ্লাসটা হাতে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বের হয়ে এলাম। দরজার বাইরে এসে একবার পিছন ফিরে তাকালাম। মা তেমনই স্তব্ধ হয়ে বিছানায় বসে আছেন। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। নদীর এপার আর ওপার দুটি পাড়ি যেন আজ মায়ের সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে গেছে। নিজের করা অন্যায়ের বিচার যখন বিধাতা অন্য কারো হাত দিয়ে করিয়ে দেন, তখন মানুষ তার নিজের আসল চেহারাটা দেখতে পায়। মা আজ নিজের সেই চেহারাটাই দেখছেন। বিকেলের দিকে ঘরের পরিবেশটা একদম শান্ত হয়ে এসেছিল। মা বেশ কিছুক্ষণ নিজের ঘরে চুপচাপ বসেছিলেন। আমি ড্রয়িং রুমে বসে একটা বই উল্টাচ্ছিলাম। এমন সময় দেখলাম মা নিজের ঘর থেকে বের হলেন। মায়ের মুখটা এখনও কিছুটা ফোলা, তবে কান্নার বেগ কমে এসেছে। সাধারণত মা খুব একটা দাদির ঘরের দিকে যান না, কিন্তু আজ মাকে ধীর পায়ে সোজা দাদির ঘরের দিকে হেঁটে যেতে দেখে আমার মনে বেশ কৌতূহল জাগল। আমি বইটা সোফায় রেখে নিঃশব্দে মায়ের পেছন পেছন গেলাম। দাদির ঘরের দরজাটা অল্প একটু হাঁ করা ছিল। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। দেখলাম মা দাদির বিছানার পাশে হাঁটু গেড়ে বসেছেন। মা দাদির শুকিয়ে যাওয়া জীর্ণ হাত দুটো নিজের দুই হাতের তালুতে নিয়ে শক্ত করে চেপে ধরলেন। তারপর আর নিজেকে সামলাতে না পেরে দাদির কোলে মুখ গুজে কেঁদে উঠলেন। মা কাঁদতে কাঁদতে জড়িয়ে যাওয়া গলায় বললেন, আম্মা, আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে, আপনার মেয়ের সাথে অনেক অন্যায় করেছি। কতদিন আপনাকে এক লোকমা ভালো খাবার তুলে দেইনি, আপনার অসুস্থতার খবর নেইনি। আজ বাপের বাড়ি গিয়ে যখন নিজের ভাইয়ের বউদের কাছে এই একই ব্যবহার পেলাম, তখন আমার চোখ খুলেছি আম্মা। আমি বুঝতে পেরেছি পরকে কষ্ট দিলে সেই কষ্ট কিভাবে নিজের দিকে ফিরে আসে। আমাকে ক্ষমা না করলে আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। দাদি বিছানায় শুয়ে শুয়ে হাত বাড়িয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। দাদির চোখে কোনো রাগ ছিল না, ছিল না কোনো ক্ষোভ। দাদি একটা লম্বা নিঃশ্বাস ফেলে খুব নরম গলায় বললেন, বৌমা, তুমি কেঁদো না। তোমার ওপর আমার কোনো রাগ নেই, কোনোদিন ছিলও না। সত্যি বলতে আমি বোধহয় আমার নিজের পাপের শাস্তি পাচ্ছিলাম। আমি যখন জোয়ান ছিলাম তখন আমিও আমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করিনি। তাকে কত কষ্ট দিয়েছি, কত না খাই রেখেছি। বয়স হওয়ার পর যখন বিছানায় পড়লাম তখন বুঝলাম শাশুড়িকে কষ্ট দেওয়ার জ্বালাটা কত বড়। আমি যা করেছি তাই ফিরে পেয়েছি। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। দাদির মুখে এই কথাগুলো শুনে আমি দরজার বাইরে দাঁড়িয়ে একদম অবাক হয়ে গেলাম। তার মানে দাদিও একসময় মায়ের মতোই ছিলেন। এই সংসারের অতীত ইতিহাস এত জটিল তা আমার জানা ছিল না। মানুষ যা বীজ বপন করে সেটাই যে একদিন ফল হয়ে নিজের সামনে এসে দাঁড়ায়। দাদি আর মায়ের এইরূপ দেখে কথাটা আমার মনে একদম গেঁথে গেল। তবে আমার ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল।
ভাবলাম দাদিকে অন্তত নিজের ভুলের জন্য শেষ বয়সে পস্তাতে হয়েছে। কিন্তু আমার মা ভাগ্যবতী। মানে যে শাশুড়ি হওয়ার আগে নিজের ওপর দিয়ে আঘাত পেয়ে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। এটি হয়তো এই সংসারের সবচেয়ে বড় লাভ। হঠাৎ মা চোখ মুছে দাদির ঘর থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মা ডাক দিলেন, শাহেদ, শোন। আমি ভেতরে ঢুকতে মা বললেন, তোর কাছে তোর ফুপুর ফোন নাম্বার আছে না? এখনই ফোন কর ফুপুকে, বলিস আজই যেন একবার আমাদের বাসায় আসে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। পকেট থেকে মোবাইল বের করে সোজা ফুফুকে ফোন লাগালাম। ফোন ধরতে ফুফু ওপাশ থেকে একটু শঙ্কিত গলায় বললেন, হ্যাঁ শাহেদ, কি হয়েছে রে? তোর দাদির শরীর আবার খারাপ করলো নাকি? ফুফুর গলায় এমন এক আকুতি ছিল যেন তিনি কেঁদে ফেলবেন। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না না ফুফু, দাদির কিছু হয়নি। দাদি ভালো আছে। মা তোমাকে আজই আমাদের বাসায় আসতে বলেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। ফুপু একটু অবাক হলেন, কারণ মা কোনোদিন ফুপুকে নিজের থেকে ডেকে পাঠাননি। ফুপু বললেন, আচ্ছা বাপ, আমি এক্ষুনি আসছি। ফোন রেখে আমি রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম মা ফ্রিজ খুলে কাজ শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগে খালাদের আসার সময় বাবা যে খাসির মাংস এনেছিলেন, মা সেটার কিছুটা অংশ রেঁধে বাকিটা ফ্রিজে তুলে রেখেছিলেন। মা আজ সেই খাসির মাংসের বাটিটা বের করলেন। সাথে বের করলেন বড় 1 লিটারের দুধের বোতল। মা দাদির পছন্দের পায়েস রান্নার জন্য চাল ভিজিয়ে দিলেন, আর খাসির মাংসটা যত্ন করে কষাতে লাগলেন। মায়ের হাতের প্রতিটি কাজে আজ কোনো বিরক্ত ছিল না, ছিল এক ধরনের অনুশোচনা আর ভালোবাসার ছোঁয়া। ঘণ্টাখানেকের মধ্যে দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলতে দেখি ফুপু দাঁড়িয়ে আছেন। ফুফুর চোখে মুখে এখনো চিন্তার ছাপ। ফুপু ঘরে ঢুকে সোজা দাদির ঘরের দিকে যেতে চাইলেন, কিন্তু মা রান্নাঘর থেকে বের হয়ে ফুপুকে ডাক দিলেন, সালেহা, শোনো। ফুপুর দরজার মুখে থমকে দাঁড়ালেন। মা সচরাচর ফুপুর সাথে আগ বাড়িয়ে কথা বলেন না, তাকে নাম ধরে তো ডাকেনি না। ফুপু বেশ অবাক হয়ে মায়ের দিকে তাকালেন। মা ধীর পায়ে ফুপুর সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর কোনো কিছু চিন্তা না করে সোজা ফুপুর দুটো হাত ধরে ফেললেন। মায়ের চোখ দিয়ে আবার পানি ঝরতে শুরু করলো। মা বললেন, তোমার সাথে আমি বহু অন্যায় করেছি বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার বাপের বাড়িতে আমি তোমাকে কতদিন না খাইয়ে বিদায় করেছি, কথা বলি নাই, অসুস্থতার ভান করেছি। এর চেয়ে বড় পাপ আর কিছু হতেই পারে না। আমি নিজের বাপের বাড়ি গিয়ে বুঝতে পেরেছি ভাইয়ের ঘরে বোন না খেতে পেরে ফিরে আসার কষ্টটা কতখানি। তুমি আমাকে মাফ না করলে আমার শান্তি হবে না। ফুফু একদম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি হয়তো জীবনের এই পর্যায়ে এসে ভাবতে পারেননি যে তার ভাইয়ের বউ কখনো এভাবে তার কাছে ক্ষমা চাইবে। ফুপুর চোখ থেকেও আনন্দ আর আবেগের পানি গড়িয়ে পড়ল। ফুফু মায়ের হাত দুটো চেপে ধরে বললেন, ভাবি, এইসব কি বলছো তুমি? তুমি আমার বড়, তুমি আমার কাছে মাপ চাইবে কেন? সংসার চালাতে গেলে কত ভুল বোঝাবুঝি হয়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি কোনোদিন তোমার ওপর মন খারাপ করে থাকিনি ভাবি। তুমি শুধু আমার বড়, তুমি শুধু আমার বুড়ো মায়ের একটু খেয়াল রেখো, তাতেই আমি খুশি। দুজন মানুষের এই ভালোবাসার মেলবন্ধন দেখে ড্রয়িং রুমে বসে থাকা বাবার চোখ দুটো ছলছল করে উঠল। বাবা কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরে এসে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে সব দেখছিলেন। বাবার মুখের সেই চিরচেনা চিন্তার ভাঁজগুলো যেন আজ এক নিমিষেই মুছে গেল। সেদিন রাতের খাবারের দৃশ্যটা আমাদের ঘরের জন্য একেবারেই নতুন ছিল। এতদিন যে ঘরটাতে হিংসা, অপমান আর অবহেলা লেগে থাকত, আজ সেই ঘরটায় এক অন্যরকম আনন্দ বিরাজ করছিল। মা নিজ হাতে বড় বাটিতে খাসির মাংস আর গরম ভাত ভেড়ে ফুপুর সামনে তুলে দিলেন। দাদিকে নিজের হাতে পায়েস খাইয়ে দিলেন। ফুপুর মুখে আজ বহু বছর পর নিজের বাপের বাড়িতে এসে তৃপ্তির হাসি দেখা গেল। খাওয়া দাওয়া শেষে ফুপু যখন বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন, মা ফুপুর হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার তুলে দিলেন। ভেতরে ফুপুর সন্তানের জন্য খাসির মাংস আর পায়েস গুছিয়ে দেওয়া হয়েছে। মা ফুপুর মাথায় হাত রেখে বললেন, সংসারের কাজের বাহানা দেবে না সালিহা, সপ্তাহে অন্তত একদিন এসে তোমার মাকে দেখে যাবে। ফুফু হাসি মুখে মাথা নেড়ে বিদায় নিলেন। ফুফু দরজা পার হয়ে নিচে নেমে যাওয়ার পর মা দাদির ঘরে গিয়ে দাদির মশারিটা ভালো করে টাঙিয়ে দিলেন। দাদির মাথার নিচে বালিশটা ঠিক করে দিলেন। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের রাতের আকাশের দিকে তাকিয়ে রইলাম।
সত্যি, নদীর এপার ভেঙে যেমন ওপার গড়ে, তেমন মানুষের ভেতরের অহংকার আর ভুলগুলো ভেঙে গিয়েই বোধ হয় একটা সুন্দর পরিচ্ছন্ন সংসার গড়ে ওঠে। অন্যায় যেমন ঘুরে ফিরে নিজের কাছে ফিরে আসে, তেমনি ভালোবাসা হয়তো সঠিক সময়ে ফিরিয়ে দিলে পুরো ঘরটা শান্তিতে ভরে যায়। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।